আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এমআর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে পড়ব। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স বলতে বোঝায় শর্তযুক্ত বাক্যগুলো, যেগুলোকে আমরা ইফ কন্ডিশনালও বলে থাকি। অর্থাৎ ইফ যুক্ত বাক্যগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। আমাদের মনে রাখতে হবে ইফ যুক্ত বাক্যগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে যেখানে দুইটা সাবজেক্ট থাকবে এবং হচ্ছে দুইটা ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আলোচনা করার সময় আমাদের একটু জানতে হবে যে ক্লোজ কি। আমরা জানি প্রতিটা ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং হচ্ছে একটি ফাইনাইট ভার্ব থাকে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লোজ থাকে। তার মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে এবং দুইটি ফাইনাইট ভার্ব থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ যুক্ত বাক্যগুলো বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। কোনো কোনো বইয়ে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়, কোনো কোনো বইয়ে সেটাকে 4 ভাগে ভাগ করা হয়। বিতর্ক এড়িয়ে আমরা 4টি স্ট্রাকচার আজকে পড়ব, বা কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করার চেষ্টা করব। আমরা পড়ব জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স আমরা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এবং অন্যান্য টপিকে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি এই কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো অনুসরণ করতে পারি বা মনে রাখতে পারি, টপিকটি আমাদের জন্য খুবই সহজ হবে সলভ করার জন্য। জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ থাকবে, এবং একটু আগে আমি যেটা বললাম যে কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে দুইটা ক্লোজ থাকবে। তার মানে এই কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো সেখানেও হচ্ছে দুইটা ক্লোজ থাকবে বা দুইটা পার্ট থাকবে। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফ থাকবে এবং পরবর্তী ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে, এবং তার পরবর্তী ক্লোজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে। অর্থাৎ ইফ যুক্ত বাক্যের দুইটা ক্লোজ যদি প্রেজেন্ট টেন্সে হয় সেটাকে আমরা বলবো জিরো কন্ডিশনাল। এবং জিরো কন্ডিশনালের বৈশিষ্ট্য হচ্ছে জিরো কন্ডিশনালে যে দুইটি ক্লোজ থাকবে সেই দুটি ক্লোজ হচ্ছে সমজাতীয় হবে। সেটা হতে পারে বৈজ্ঞানিক সত্য বা গাণিতিকভাবে সত্য বা হচ্ছে চিরন্তন সত্য। যেমন ইফ উই অ্যাড টু উইথ টু, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ। কারণ কি? সাবজেক্ট এখানে উই, অ্যাড হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম, এবং এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তার মানে ইফ যুক্ত পরের ক্লোজটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী ক্লোজটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই হচ্ছে সাবজেক্ট এবং গেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং এটি একটি গাণিতিক যুক্তি বা গাণিতিক সত্যকে বোঝাচ্ছে। আমরা 2 এর সাথে 2 যোগ করলে আমরা হচ্ছে 4 পাবো। এই যে গাণিতিক যুক্তি বা গাণিতিক সত্য, বৈজ্ঞানিক সত্য যে বাক্যগুলো সেগুলোকে হচ্ছে আমরা জিরো কন্ডিশনালে রাখতে পারি। তারপরের বাক্য ইফ সান রাইজেস, সূর্য যদি উদিত হয়, উই গেট লাইট, আমরা আলো পাই। এটি হচ্ছে চিরন্তন সত্য একটি বাক্য। সান হচ্ছে এখানে সাবজেক্ট, রাইজেস এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার উই হচ্ছে সাবজেক্ট এবং গেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে ইফ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স, সুতরাং এটাকে হচ্ছে আমরা জিরো কন্ডিশনাল বলবো। পরবর্তী স্ট্রাকচার ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে একটি ক্লোজ প্রেজেন্ট টেন্সে থাকবে, হতে পারে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। পরবর্তী অংশ বা পরবর্তী ক্লোজ ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে আমরা শ্যাল বা উইল ইউজ করি, আমরা সব জায়গায় উইল ইউজ করতে পারবো, উইল, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা এক্সাম্পল যদি লক্ষ্য করি, ইফ ইউ কাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। আই উইল গো, এটা হচ্ছে ফিউচার
ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। ইউ সাবজেক্ট, কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম। অন্যদিকে আই সাবজেক্ট, উইল ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী উইল বসেছে এবং উইলের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। এবং এই বাক্যটির বাংলা হলো ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে দুইটি ক্লোজের মধ্যে একটি সম্পর্ক থাকবে বা একটি শর্ত থাকবে। কেউ একটি কাজ করলে অন্য আরেকজন আরেকটি কাজ করবে, এরকম একটি শর্ত ফার্স্ট কন্ডিশনালে বা অন্যান্য কন্ডিশনালের স্ট্রাকচারগুলোতেও হচ্ছে ব্যবহৃত হবে। তার মানে ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তী ক্লোজটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। পরবর্তী বাক্য, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো। ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। পরবর্তী ক্লোজ, ইউ হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব, গেট হচ্ছে এখানে মেইন ভার্ব। তার মানে এই বাক্যটিকেও আমরা ফার্স্ট কন্ডিশনাল বলতে পারি। তার পরবর্তী স্ট্রাকচার, ইফ থাকবে, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে এবং পরবর্তী ক্লোজটি হবে সাবজেক্ট, উড অথবা কুড অথবা মাইট, আমরা মডেল ভার্ব হিসেবে ইউজ করব। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। যেমন ইফ ইউ কেম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম অর্থাৎ B2। পরবর্তী ক্লোজ, আই সাবজেক্ট, আমরা উড কুড মাইট যে কোনো একটি মডেল ভার্ব ইউজ করতে পারবো, আমরা উড ইউজ করেছি। তারপর হচ্ছে আমরা B1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ করেছি। তার মানে এই বাক্যটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী বাক্য, ইফ আই ওয়ার্কড হার্ড, ওয়ার্ক এর B2 বা পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড। তার পরবর্তী ক্লোজ, আই সাবজেক্ট, এখানে হচ্ছে আমরা উড কুড মাইট যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবো এবং পরবর্তী যে ভার্বটি আমরা ইউজ করব সেটা হচ্ছে কি হবে, B1 অথবা B0 হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে হচ্ছে ইফ যুক্ত ইফের পরে যে ক্লোজটি থাকবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এবং পরবর্তী ক্লোজে সাবজেক্ট থাকবে, তারপর উড কুড মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। এবার আমরা শিখব থার্ড কন্ডিশনাল। আমি তোমাদের বোঝানোর স্বার্থে সমজাতীয় উদাহরণ দিয়েছি, যে উদাহরণগুলো তুমি কম্পেয়ার করে খুব সহজেই বিষয়টা অনুধাবন করতে পারবে যে চারটি কন্ডিশনালের স্ট্রাকচারের মধ্যে বেসিক পার্থক্যগুলো কী কী। থার্ড কন্ডিশনালে ইফের পরে যে অংশটি থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হচ্ছে হেড থাকবে এবং ভার্বের B3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং পরবর্তী ক্লোজটি হবে সাবজেক্ট, উড কুড মাইট যে কোনো একটি মডেল ভার্ব ইউজ করতে হবে, তারপর হ্যাভ ইউজ করতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। আমরা সেকেন্ড কন্ডিশনালে দেখেছিলাম যে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছিল, পরবর্তীতে সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসেছিল। আর আমরা থার্ড কন্ডিশনালে দেখতে পাচ্ছি ইফের পরে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে এবং এখানে অতিরিক্ত হিসেবে উড কুড মাইটের পরে আমরা হ্যাভ যুক্ত করেছি। আর আমরা জানি হ্যাভের পর ভার্বের B3 হয় অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। উদাহরণগুলো সমজাতীয় উদাহরণ আমি দিয়েছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। ইফ ইউ হ্যাড কাম, ইউ হচ্ছে সাবজেক্ট,
পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে হ্যাড বসেছে, অক্সিলারি ভার্ব, এবং যে মেইন ভার্ব বসেছে সেটা হচ্ছে B3 বসেছে। পরবর্তী ক্লোজ সাবজেক্ট উড, কুড, মাইট আমরা যে কোনো একটি মডাল ভার্ব ইউজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা হ্যাভ ইউজ করতে হবে, এবং হ্যাভের পরে আমরা জানি যে B3 হয়। তার মানে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন টু স্কুল। অর্থাৎ প্রথম অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরবর্তী অংশে সাবজেক্ট উড, কুড, মাইট, তারপর হ্যাভ, তারপর হচ্ছে B3। পরবর্তী উদাহরণ, ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, তারপর যে ভার্বটা বসেছে সেটা হচ্ছে B3 হয়েছে, এবং পরবর্তী ক্লোজে উড, কুড, মাইট, তারপর হ্যাভ, তারপর হচ্ছে B3। তার মানে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে অনুসরণ করে খুব সহজেই আমরা সুন্দর সুন্দর বাক্য লিখতে পারবো। এবং আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল এটা সবসময় একটি বাস্তব বিষয়কে বোঝায়, কিন্তু সেকেন্ড অথবা থার্ড কন্ডিশনাল অবাস্তব বিষয়কে বোঝায়, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের লেসনটি অনেক উপভোগ করেছো, এবং পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আশা করি তোমরা সবাই আমার অনলাইন স্কুলের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।